জামায়াত এবং বিএনপি এই দুইটা বড় জোটের থেকে আসলে কি ধরনের রাজনৈতিক ইশতেহার বা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি? প্রথমে যদি আমরা এরকম কনসিডার করি, জামায়াত যদি বাংলাদেশের ক্ষমতা আসে তাহলে আমরা একটা কি ধরনের বাংলাদেশ পাবো বলে তাদের ইশতেহার থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু আসাদ ভাইকেও জানতে চাবো। এবং বিএনপি যদি আসে তাহলে আমরা কি ধরনের বাংলাদেশ পাবো বলে দেখতে পাচ্ছি, সেটা আমরা ইশতেহার ও প্রতিশ্রুতি, ভাষণ, আচরণ ইত্যাদি থেকে যদি আমরা বলি। প্রথমে আমরা এখনো খালেদ ফরমাল ইশতেহার তো হাতে পাইনি, এটি আমাদের হাতে এলে তাকে আমরা একটা অফিসিয়াল কমিটমেন্ট বলে গণ্য করতে পারবো। কিন্তু নির্বাচনী জনসভায় তারা যে কথাগুলো বলছেন সেটি কিন্তু রেটোরিক্স এর পর্যায়ে পড়ে। কয়েকদিন আগে ঢাকায় জামাত একটা পলিসি ডিসকাশন করেছে এবং আমি এই উদ্যোগকে স্বাগত জানাই, কেননা রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে প্রতিশ্রুতি না দিয়ে কিছু বিশেষজ্ঞকে নিয়ে, আপনি দেখেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহফুজান আমও সেই মিটিং এ গিয়েছিলেন জামাতের অনুষ্ঠানে। তারা সেখানে স্বাস্থ্য খাতে, আমি শুধু একটি খাত আপনাকে বলি তাহলে আপনি প্রতিশ্রুতির গুণগত মান বুঝতে পারবেন। তারা বলছেন 8% তারা স্বাস্থ্য খাতে জিডিপির ব্যয় করবেন। তো বাংলাদেশের যদি অর্থনীতির আকার হয় $0.5 ট্রিলিয়ন বা $460 বিলিয়ন, তার 8%। কিন্তু পরবর্তীতে যখন তারা বললেন যে 64টা জেলায় হাসপাতাল হবে, তখন আমরা একটা হেলথ কেয়ারের ব্যক্তিবর্গের সাথে কথা বলে বুঝলাম যে স্বাস্থ্য খাতের মূল সমস্যাটি অবকাঠামোর না। আমাদের প্রচুর অবকাঠামো আছে জেলা পর্যায়েও, যেগুলো চলছে না, শিক্ষিত জনগোষ্ঠী নেই বলে, ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। ফলে অধিকাংশ প্রতিশ্রুতিকে আমরা দেখতে পাচ্ছি লোক দেখানো, চমকপ্রদ, হেডলাইন মেকিং। কিন্তু বাংলাদেশের যে রিয়াল প্রবলেম, বা এই যে 1.5 কোটি লোক বেকার, অথবা আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ, এডুকেশনের অবস্থা আরো খারাপ, ওই জায়গাগুলো টাচ করছে না। একইভাবে আপনি যদি বিএনপি কে দেখেন, বিএনপি তার ফ্যামিলি কার্ডের কথা বলছে এবং অন্যান্য সব প্রতিশ্রুতির কথা বলছে, কিন্তু টু দা পয়েন্ট আপনি যদি টপ 5টা ইস্যুকে ধরে তার প্রোগ্রাম জানতে চান, যে দেখুন বিএনপি একসময় বলেছে যে 1 কোটি 1.5 কোটি লোককে চাকরি দিবে, কিভাবে দেবে, গত 18 মাসে কত লোক বেকার হয়েছে, এই তথ্যগুলো আমরা দলনিরপেক্ষভাবে পেতে চাই। এবং দেখুন আমাদের এখানে নাম্বার ডক্টরিং করা একটি পুরনো কালচার, আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডকুমেন্ট কিন্তু আপনি আর কখনো বিশ্বাসই করতে পারেন না, কেননা সেটি দিয়ে সরকার উইন্ডো ড্রেসিং করেছিল। সরকার দেখিয়েছিল যে বাংলাদেশ চকচক করছে, চিকচিকে হয়ে গেছে, তাই তো। কিন্তু এইবারের নির্বাচনে এখন পর্যন্ত ফার্ম কমিটমেন্ট, মানে দিন বদলের মতো অথবা যুগের নতুন প্রবর্তন করার মতো যে কমিটমেন্ট, সেটি কিন্তু কনজারভেটিভও হতে পারে। এমন না যে আপনাকে সবসময় বাহবা পাওয়ার মতো কমিটমেন্টে যেতে হবে। কিন্তু জামাত ইসলামীকে আমরা দেখছি যে বাহবা পাওয়ার লাইনে হাঁটছে। বিএনপিকে তো আমরা দেখি, অতীত থেকেই দেখে এসছি, এবারও তাই দেখছি। ইশতেহার না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে, এবং সেই ইশতেহারের অতীতও কিন্তু আমরা খুব ভালো দেখিনি। খালেদ, আপনি জানেন যে এগুলো বাস্তবায়ন হয় কিনা। এই যে আরশাদ ভাই ডক্টর ইউনূসের ইনকাম এর কথা বললেন বা তার উপদেষ্টাদের, সেটি এই সরকার তো দেয়ই নাই, অতীতের কোনো সরকার দেয়নি। ফলে নির্বাচনের আগে তারা এগুলো বলেন। তবে জামাত ইসলামী একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটি তারা কতটা করবেন আমি জানি না। যদি তারা ক্ষমতায় যান, তারা বোধহয় শুল্কমুক্ত গাড়ি নেবেন না, পার্লামেন্ট মেম্বার হলেও নেবেন না, বাংলো নেবেন না, যাতে করে তাদের যে 2টি কার্ড, যে একটি হচ্ছে বেহেশতে যাওয়ার কার্ড আর একটি হচ্ছে দুর্নীতিমুক্ত শাসন, এই 2টি কার্ডের একটি কার্ডের সমর্থনে তারা এইসব কথা বলেছেন। আমার ধারণা যে, আমি শুধু একটা জিনিস যোগ করি, সামরিক সেনানিবাস নিয়ে কথা হলো, আমি কিন্তু একই কথা বলতে চাই বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি নিয়ে। আপনি যদি বেইলি রোড, হেয়ার রোডে যান, এবং তারা কি করেছে, মন্ত্রীদের জন্য 9000 স্কোয়ার ফিটের বাসা প্রস্তাবনা দিয়েছে। একজন উপদেষ্টা 6000 স্কোয়ার ফিটের বাসা ছেড়ে 5 মাস ধরে একটি বাংলো সংস্কার করে 1 মাস আগে সেখানে পার্টি দিয়েছে। এবং যে লোকটাকে আমরা ভাবতাম যে উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি হয়তো এই কাজ করবেন না, এই আপনি উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের 5 মাস ধরে একটি বাংলা সংস্কার করে বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দিয়েছে, যিনি ঠিক মতো বিদায় নিলে আর 2 সপ্তাহ ক্ষমতায় আছেন। না, খুবই আসাদ ভাই, আপনি বলার আগে আমি একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে এই প্রসঙ্গে আপনি একটু বলবেন যে বিএনপি জামাতের ইশতেহার, তারপরে হচ্ছে যে প্রতিশ্রুতি, এটাতে কি বলতেছেন। আমাদের দর্শক বারবার একটি কথা বলছেন, সেটা হচ্ছে খালেদ ভাই তারেক বনাম ডক্টর শফিকের একটা বিতর্ক আয়োজন করুন। আমি এটি আসলে গত 10 বছর ধরে বলে আসছে যে আমি শেখ হাসিনার ইন্টারভিউ করতে চেয়েছিলাম, পাই নাই, বেগম জিয়ার ইন্টারভিউ করতে চেয়েছিলাম, পাই নাই, জনাব তারেক রহমানের ইন্টারভিউ গত 6-7 বছর ধরে চেষ্টা করতেছে, পাই নাই। কিন্তু এটা আমার জন্য একটা খুবই আনন্দ উপহার, ড্রিম, মানে একটা প্রফেশনাল দিক দিয়ে এটা খুবই একটা আনন্দের উপহার ব্যাপার হবে, তারা যদি রাজি হন। যাই হোক, আমি আসাদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে ইশতেহার দেখে, আমি
ইশতেহার যে কথাটা আজ পর্যন্ত আমরা সবাই মোটামুটি সাংবাদিকতার সঙ্গে জড়িত, তো আপনি কি কোনো ইশতেহারের কথা গত 54 বছরে মনে করতে পারেন যে কেউ ইশতেহার কেউ পড়ে না? এগুলো জাস্ট ওই যে একটু আগে আশরাফ যে কথাটা বলে, এগুলো সব রেটরিক, এগুলো মানুষ বিশ্বাস করে না, কারো কোনো পড়ার কোনো প্রয়োজনও নাই, এবং তারা জানে যে এই সমস্ত কথাবার্তা বলে আমি ক্ষমতায় যাব, তারপরে লুটপাট করব, তারপরে আমি নাইলে দেখেন এই যে কালু দুলু ফালু, এটা জীবনে কোনোদিন কারোর নাম শুনি না, এসে 2000 কোটি টাকার মালিক, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আর একটা কথা, এত তো ইশতেহারের দরকার নেই, আপনি সিম্পল দুই তিনটা কথা বলবেন। এক নাম্বার হলো যে আমি ওই যে কারণে শফিকুর রহমানের মানে আমার কাছে খুব ভালো লাগে, প্রত্যেকটা কথায় উনি বলছেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দিব না। আমি এই কথাটা আমরা জানতে চাই। তারপরে আপনি 9000 স্কোয়ার ফিটের বাড়ি আপনার কেন লাগবে? এটা কি আপনার কি রানী ভিক্টোরিয়ার বংশধর? আপনি কোথা থেকে আসছেন? 2 জেনারেশন আগে আমাদের ঠিকানা ছিল ধান ক্ষেত। সে ধান ক্ষেতের থেকে আমরা উঠে এসে মানে 9000 স্কোয়ার ফিট 5000। খলিলুর রহমান বলে এক উপদেষ্টা। আসাদ ভাই, এটা আমরা একটু প্রিমেচিউর লেভেলে কথা বলতেছি কিনা? এটা একটা প্রস্তাব, কোনো একজন অতি উৎসাহী না অলরেডি এটা প্রথম কথা হলো, এই প্রকল্প আসলো কেন? এটাকে তার আগে আপনি কিছুদিন আগে দেখেছেন যে একটু আগে বেলি রোড হেয়ার রোডের যে কথাটা বললেন, এক ইয়েতে মানে সেক্রেটারিদের 5000 স্কোয়ার ফিটের। ভাই আমরা কারা? আপনার 5000 স্কোয়ার ফিটের বাড়ি আপনাকে আমি বলেছি কি জানেন? একটা কথা বলে না যে এই দেশ সংবিধানের প্রথমেই হলো একটা মানে মিথ্যা কথা বলে না যে এই দেশের মালিক কে? বলে দেশের মালিক হলো জনগণ। হ্যাঁ, বলে না? তো জনগণ কোথায় থাকে? জনগণ থাকে বস্তিতে। আর সিভিল সার্ভেন্ট মানে চাকর বৃত্ত, তারা থাকে 5000 স্কোয়ার ফিটের বাড়িতে। তো এই যে ব্যাপারগুলো, আপনি যতদিন এই জিনিসটা উল্টা না হচ্ছে, মানে আসল জনগণের হাতে যদি দেশের মালিকানা না দেন, এই জন্য আমি লিখেছি যে 9000 স্কোয়ার ফিটের আর 5000 স্কোয়ার ফিটের বাড়ি ওই কড়াইল বস্তি থেকে সবগুলোরে ওখানে আইনে ঢুকান, এবং এই সিভিল সার্ভেন্ট যারা আছে এদেরকে বাইর করে সব বস্তি দেন, তাইলে দেশে বৈষম্য কিছুটা রক্ষা হবে। হ্যাঁ, তাছাড়া এখন আপনি জাস্ট 3টা জিনিস আপনি যদি করেন, যে আমি দুর্নীতি আমি করতে দিব না, নিজে করব না, এবং প্রত্যেকে ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে তার অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে, পাবলিকলি ডিক্লেয়ার করতে হবে। এইটা যদি ডক্টর ইউনূস প্রথমে আসার পরে এই কাজটা করতো, তাহলে দেখতেন যে দুর্নীতির এই জায়গাটা অনেকটা বন্ধ হয়ে যেত। তখন জানতো যে আমার তো মানে সবকিছু ডিসক্লোজ করতে হবে, আমি এই টাকা নিয়ে রাখবো কোথায়? এই জিনিসগুলা। তারপরে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা পাচ্ছে না, তো তাদেরকে আপনি চিকিৎসাটা দেবেন কিভাবে? তারপরে মানে ওয়েলনেস যে ব্যাপারটা, যে মানুষ যেন হাসপাতালে না আসছে, তার আগেই যেন ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে আপনি তাদেরকে স্বাস্থ্য সেবা দেন, যাতে করে মানে হয় কি অধিকাংশই হলো আপনার চিকিৎসার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না বা কোনো টেস্ট করতে পারে না। কেমন একটা, যেমন আমাদের বাসায় একটা মেরির মা বলে একটা ইয়ে ছিল, আমার মার দেখাশোনা করতো। সে মেরি শুনলাম কিছুদিন আগে মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কি হলো তার? শুধু বয়স তো কম, বলে অনেকদিন থেকে অসুস্থ ছিলাম। বললাম কি ডাক্তার দেখায়নি? বলে ডাক্তার দেখাবে, পয়সা পাবে কোথায়? তো যখন জটিল হয়েছে হাসপাতালে নিচ্ছে এবং মারা গেছে। এটা যদি আগের থেকে একটু দেখতে হতো, আগের থেকে মানে লোকাল পর্যায়ে যদি দেখতে পারতো, টেস্ট গুলো করাইতো, তাহলে তো এই পরিণতি হতো না। এখন আপনি চিকিৎসা করাইতে সিঙ্গাপুর চলে যাবেন, আপনি চিকিৎসা করাইতে আমেরিকা লন্ডন চলে যাবেন, এদের কি হবে? এই জিনিসগুলো আপনি আগে ডিক্লেয়ার, এই 3টা জিনিস ডিক্লেয়ার করেন আপনি। আজকে একটা 36 পাতার ইশতেহার আমার দরকার নাই। ওকে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের দর্শকদের অনেকেই আজকে অনুষ্ঠানের শুরুতে আরশাদ ভাইকে খুবই অপছন্দ করতেছিলেন, এখন আবার অনেক বেশি পছন্দ করতেছেন। সেটার কারণ হচ্ছে যে আপনি দুর্নীতি ঠেকানোর কথা বলছেন, জামায়াতের কি কথা আপনার ভালো লাগছে সেটা আপনি বলছেন, এবং একটা নিরপেক্ষ জায়গা থেকে আপনি একটা কথা বলছেন। কিন্তু আমরা এবার শেষ প্রসঙ্গে আসি, কিন্তু শেষ প্রসঙ্গটা আমরা আশরাফ কায়সার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আরশাদ ভাই আমাদেরকে শেষে বলবেন। আশরাফ কায়সার ভাই, প্রশ্নের মধ্যে আসলে একটু কি বলে, একটু জ্যোতিষী প্রশ্ন। এটা জ্যোতিষী প্রশ্ন হচ্ছে যে ইলেকশনটা কেমন হবে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি ইলেকশন ঠিকঠাক হবে কিনা। আর দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন যে কে সরকার গঠন করবে বলে এখন পর্যন্ত আপনার মনে হচ্ছে? আশাদ ভাইয়ের কাছে আমরা এটা জানতে চাইবো যে কে সরকার গঠন করবে বলে মনে হচ্ছে। ইলেকশনটা কেমন হবে 2টা ভাবেই, এক হচ্ছে যে খুব নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারবে কিনা, আর প্রত্যেকটা ভোটের সময় আমাদের একটা আনন্দের উৎসবের পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু আমরা আবার খুব শঙ্কায় থাকি যে মানে প্রাণ হানি বা অঙ্গহানির সেই জায়গাটাতে কিরকম হবে জানমালের নিরাপত্তা প্রসঙ্গে। শেষ প্রশ্ন আশাদ ভাইয়ের পরে আমরা আশাদ ভাইকে শুনে শেষ করবো। দেখুন, এখনো প্রায় 2.5 সপ্তাহ বাকি
নির্বাচনের। যেভাবে প্রচারণা হচ্ছে, যেভাবে ইস্যু তৈরি হচ্ছে, যেভাবে একে অন্যকে আঘাত করছে কিংবা প্রতিশ্রুতি দিচ্ছে, তার সাথে ভোটের ওঠানামা কিন্তু নির্ভর করে। যেমন ধরেন গত কয়েক মাস আগে আমরা জামাত ইসলামীকে বা বাংলাদেশে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের যে প্রভাব প্রতিপত্তি দেখতে পাচ্ছিলাম, এক ধরনের জনসমর্থনও দেখতে পাচ্ছিলাম। তারেক রহমান দেশে আসার পরে আমার মনে হয়েছে যে বিএনপি একটা পথ খুঁজে পেয়েছে। তার অনেক আচরণ মানুষ পছন্দ করেছে। এই যে চেয়ার বদলে ফেলা, ছোট চেয়ারে বসা, সিংহাসনে না বসা, এইসব করে টোরে উনি মনে হয় যে বাসে করে ঘোরা, সবকিছুকে বিএনপির রাজনীতির পালে বাতাস দিয়েছে বলে আমার ধারণা। এখন গত কয়েক সপ্তাহে তারেক রহমান সিগনিফিকেন্ট তেমন বড় কোনো ভুল করেননি। এমনকি আমি আরশাদ ভাইয়ের সাথে একমত যে ঋণ খেলাপিদেরকে মনোনীত করা, দ্বৈত নাগরিকদেরকে মনোনীত করা, এইগুলো জায়গায় কিন্তু বিএনপি নতুন রাজনীতির কোনো সুবাতাস আমাদের কাছে দিল না। কিন্তু জামাত ইসলামীর গায়ে যে অন্যান্য গন্ধগুলো আছে সেগুলো তারা দূর না করে তারা একটা কল্যাণমুখী রাষ্ট্র করার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে তার কিন্তু ভোট ব্যাংক তৈরি হতে পারে। তরুণরাও আমার ধারণা অনেকখানি ক্যাম্পাসগুলোতে যেরকম ঘটেছে, বিএনপি মনোভাবাপন্ন মানুষরা মনে করে তার কোনো প্রতিফলন জাতীয় রাজনীতিতে হবে না, আমি কিন্তু মনে করি না। আমি মনে করি ক্যাম্পাসগুলোতে যেভাবে জামাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ভালো করেছে, জামাতে ইসলামী এবং তার জোটের সঙ্গীরা জাতীয় রাজনীতিতেও অনেকখানি ভালো করবেন, নির্বাচনেও করবেন। তবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাইরে গিয়ে এই যে জামাতে ইসলামীকে কোনো ইসলামিক দলই না, এটি জামাতের দুটি পিলারের একটিকে আঘাত করছে। যে পিলারটি হচ্ছে যে একটি ইসলামপন্থী দল বেহেশতের যাওয়ার সুযোগ তৈরি করা, সেই জায়গাটিতে আঘাত করছে। কাজে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি জোটের নির্বাচনে ভালো করার সম্ভাবনা গত 2-3 সপ্তাহে বেড়েছে এবং আগামীতে যদি এই ধারা অব্যাহত থাকে আমার ধারণা বিএনপি জোট নির্বাচনে ভালো করবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে।